সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে সুরক্ষায় মানসিক স্বাস্থ্যের এই বিশেষ সেগমেন্টে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে আসলে আমরা আপনার বা আমাদের নিজেদের মনের যত্ন নিচ্ছি তো? শরীরের প্রতি আসলে বেশ কিছু উপসর্গ থাকে, কিছু সিমটম থাকে। আমরা জানি যে কোনো ধরনের সমস্যা হলে আমরা আমাদের নিকটস্থ ডাক্তারের কাছে যাই, কিন্তু মন কিন্তু অবহেলিত। আমরা দিনের পর দিন আসলে ঘরের ভেতরে বাইরে অনেকভাবে আমরা নিপীড়িত হই। নিজেকে নিজে আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে কখন আমাদের সাহায্যের প্রয়োজন। সে মনটি কখনো বিষণ্ণ হয়ে থাকে, কখনো বিষাদময় হয়ে থাকে, কখনো আমরা সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চাই। মনে হয় যে এই জীবন বোধহয় অর্থহীন। কিন্তু এই সব কিছু কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। এবং সবাই মিলে যখন আমরা সে সমস্যাটি একসাথে আমরা যত্ন নিতে পারি, তখনই কিন্তু একটি মানুষ আবার স্বাভাবিক গতিতে ফিরে আসে। তাই সবাই মিলে মানসিক স্বাস্থ্যের বা যে সেবাটি বা যত্নটি দরকার, সেটি কিন্তু এখন সময়ের প্রয়োজন। আমরা সমগ্র বিশ্বের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে দেখতে চাই, তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যের এই যত্নের প্রতি আমরা অনেকটাই পিছিয়ে আছি। বিশেষ করে পরিবারের যে সদস্যরা রয়েছে, একেবারেই ক্ষুদ্র সদস্য থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য, তাদের প্রত্যেকের মনের অবস্থা কি আমরা কি কখনো ভেবেছি? এই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমাদের এই আজকের এই বিশেষ সেগমেন্টে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, আকিদা হেলথ কেয়ার লিমিটেড। আপনাকে স্বাগত ডাক্তার আশরাফ আমাদের অনুষ্ঠানে। ডাক্তার অমিত, আপনাকেও ধন্যবাদ, আর চ্যানেল 24কেও ধন্যবাদ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য। আমরা আসলে সত্যিকার অর্থে যেটি জানতে চাই, মনের যত্ন বা মানসিক স্বাস্থ্যের এই যে সুরক্ষাটি, সেটি কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু কাজে কতটুকু প্রকাশ করি সেটি কিন্তু একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই আমি যদি জানতে চাই আপনি একদম ব্যক্তিগত বিষয় থেকে, যে এই মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি কেন আগ্রহী হলেন, বা একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার কিছু চিন্তা ভাবনা ছিল নিশ্চয়ই যে আমি এটা করতে চাই, কেন সাইকিয়াট্রিস্ট হলেন? খুবই সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন আমাকে এখনও কেউ করেনি। তো ভাল লাগলো যে আপনি এটাকে হাইলাইট করলেন, কারণ আসলে ডাক্তার হিসেবে যখন আমাদের কর্মজীবন শুরু করি, সবাই কিন্তু আসলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, কার্ডিওলজি, নেফ্রোলজি, হেপাটোলজি, সেই দিকগুলোতে আমরা খুব সহজেই ঝুঁকে পড়ি। কিন্তু আমি দেখলাম যে আসলে মানসিক স্বাস্থ্যটা, যেহেতু আমি ইংল্যান্ডে কাজ করি, ইট হ্যাজ গট সো মাচ অপরচুনিটি। এবং ইভেন ইংল্যান্ডের মতো দেশেও আপনার মানসিক স্বাস্থ্যটার দিকে কিন্তু একটা সোশ্যাল স্টিগমা কাজ করে, এবং সেটাকে ভেঙে দেওয়ার জন্য, সেটার প্রতি কন্ট্রিবিউশন করার জন্য, সমাজের এই জায়গাগুলোতে আমার পদচারণাটাকে বাড়ানোর জন্য আমি ইংল্যান্ডে যাওয়ার পরপরই আমার ডিসিশনটা নেই যে আমি আসলে এই মানসিক স্বাস্থ্যের যে ওভারঅল সুপ্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রি এবং উচ্চতর জ্ঞান আহরণের একটা যে সার্ভিস পাথওয়ে থাকে, একটা ট্রেনিং পাথওয়ে থাকে, সেখানে আমার যাওয়ার ইচ্ছা হয়। এবং আমরা যখন মানসিক স্বাস্থ্যকে দেখি, আপনার কথার মধ্যে আমি এটা পেয়ে গেলাম যে এখানে কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে। আমাদের বয়সের যে ভাগ, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের যে একটা নিড, তার জন্য একটা ডিফারেন্ট স্পেশালিটি আছে, চাইল্ড সাইকিয়াট্রি। আমাদের যারা অ্যাডাল্ট আমরা আছি তাদের জন্য অ্যাডাল্ট সাইকিয়াট্রি। যারা বয়স্ক আছেন, যাদের আমাদের বাবা মা যারা আজকে অনেক বয়স ধরে আছেন, তাদের জন্য ওল্ড এজ সাইকিয়াট্রি। এই যে স্পেশালিটি বেসড কেয়ার, মোরওভার আমি একজন নিউরোসাইকিয়াট্রিস্ট, এই ফিল্ডটা একটা সুপার স্পেশালিটি। এরকম সার্ভিসটা যেন আমি স্পেশালি বাংলাদেশের জন্য মানুষের আনতে পারি, এটার একটা জন্য আসলে চিন্তা ভাবনা করা। নিউরোসাইকিয়াট্রি আসলে মূলত কোন কোন বিষয়গুলোকে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন, আপনি যে বিষয়ে স্পেশালিটি করছেন? সাধারণত 6টা দিকে আমাদের মেইন ফোকাস থাকে। একটা হলো ব্রেন ইনজুরি। আপনি দেখেন বাংলাদেশের মতো আমাদের একটা 18 কোটি মানুষের একটা দেশে, এখানে কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক কমন, এবং এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর আমরা কিন্তু হয়তো ব্রেন সার্জারি করি, অথবা আমরা তাদের একটা অর্থোপেডিক সার্জারি করি। কিন্তু এই যে ওভারঅল ট্রমার যে সিকিউলি, বিহেভিয়ারাল যে সিকিউলি, মানসিক যে প্রতিবন্ধগুলো আসে, সেটা আপনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, সেটা আপনার পোস্ট হেড ইঞ্জুরি ডিপ্রেশন হতে পারে, সাইকোসিস ডেভেলপ করে, সেটা কিন্তু কোনো কেয়ার হয় না। সো হেড ইঞ্জুরি অ্যান্ড বিহেভিয়ারাল সিকিউলি অফ দ্য হেড ইঞ্জুরি, এটা একটা পার্ট। এটা একটা গুরুত্ব। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে মৃগী রোগ অথবা ইপিলেপসি, এটা আমাদের কিন্তু খুব কমন,
কিন্তু এটার সঙ্গে কিন্তু ইট হ্যাজ গট এ ভেরি ইন্টারেস্টিং বিহেভিয়ারাল পার্ট, যেটা আমরা আসলে কখনো চিন্তা করি না। সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আপনার নিউরোসাইকিয়াট্রি। Psychiatrist। মজার একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যেমন ধরে নেন ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আপনি দেখবেন বাংলাদেশে স্পেশালি মহিলাদের ডোমিনেটে দেখা যায় যে আমরা কিন্তু একটা ডাক্তার থেকে আরেকটা ডাক্তার অনেকবার শপিং করি, ডক্টর শপিং করি, বাট ইন রিয়ালিটি সবগুলো ইনভেস্টিগেশনই নর্মাল। কিন্তু তাদের কন্টিনিউয়াস যে সোমাটিক যে এক্সপিরিয়েন্স, হয় পেটে ব্যথা অথবা মাথা ঘুরে পড়ে যাওয়া অথবা হাত পা একটা জায়গায় অবশ হয়ে যাওয়া, আসলে আপনি যদি ফিজিওলজিক্যালি দেখেন এবং আপনি যদি ফিজিক্যাল হেড চেক আপ করেন সব কিছু নর্মাল। এটাকে আমি বলি ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এইটাও কিন্তু নিউরোসাইকিয়াট্রি এটা অনেক কমন, অনেক কমন, এবং এটা আমরা বাংলাদেশে আনতে চাই। এবং আমি এই ব্যাপারে আমি কিংস কলেজ লন্ডনে একটা ক্লিনিক করি। ইট ফ্যাসিনেটস মি অ্যান্ড আই ট্রাই টু রিলেট যে কীভাবে আমি বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসগুলো নিয়ে যেতে চাই। এটা 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছিল নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। সেটা হচ্ছিল যে আমাদের ব্রেন বয়সের সাথে আস্তে আমরা এটা ডিকে করে, সেক্ষেত্রে নিউরো ডিজেনারেটিভ যে চেঞ্জ, এবার কমন যেটা আমাদের বাংলাদেশে অ্যাওয়ারনেস অলরেডি ডেভেলপ করেছে ডিমেনশিয়া, এবং আপনি দেখবেন পার্কিনসন ডিজিজ এবং তার সঙ্গে যে ডিমেনশিয়া, এটারও কিন্তু নিউরোসাইকিয়াট্রি একটা পার্ট। মানে এটা হচ্ছিল আপনার 4 নাম্বার। মুভমেন্ট ডিসঅর্ডার, আপনি দেখবেন যে পার্কিনসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ, এই জিনিসগুলো কিন্তু আমরা নিউরোসাইকিয়াট্রির পার্ট আমরা মানে দেখে থাকি। সো এই নিউরোসাইকিয়াট্রি এই পার্টগুলোকেই আমরা সাধারণত ফোকাস করি, এবং আমি মনে করি যে এখানে আমাদের অনেক কাজ করার স্কোপ আছে, সুযোগ আছে। জি। মানে এটি আসলে খুবই চমৎকার করে বলেছেন যে এই রোগীগুলো কিন্তু সাফার করে, যে তারা এক ডাক্তার থেকে আরেক ডাক্তার যাচ্ছে, সব ইনভেস্টিগেশন নর্মাল, কিন্তু তার রোগটি সারছে না। এবং অনেকেই হয়তো গুরুত্বও দেয় না যে না তোমার তো সবই ঠিক আছে, শুধু এগুলো আসলে চিন্তা করে লাভ নেই। অনেকে আবার ব্লেমও করে, হয়তো সে অভিনয় করতেছে। হ্যাঁ, এটাও বলে পরিবারের সদস্যদের মধ্যে থেকে যে বড় ডাক্তার দেখালাম সব নর্মাল, তো এখন আর এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। কিন্তু এটি যে আসলে একটি ফাংশনাল, যেটা সাইকোসিস বলছেন, নিউরোলজিক্যাল জি। জি, আপনার যদি আমরা ক্যারিয়ার পাথওয়েতে যদি চিন্তা করে থাকি, তাহলে ইংল্যান্ডে কিভাবে শুরু করলেন, মানে তারপর পরবর্তী সংক্ষেপে যদি জানান। থ্যাংক ইউ। প্রথমে আমি আসলে আমার ট্রেনিং শুরু করি ম্যানচেস্টারে। সেখানে আমার বেসিক সাইকিয়াট্রিক ট্রেনিং করি। সেখানে আমার ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে আমি জেনারেল সাইকিয়াট্রিতে একটা ডিপ্লোমা করি। সেখান থেকে আমি কিংস কলেজ লন্ডনে একটা নিউরোসাইকিয়াট্রির উপর একটা শর্ট কোর্স করি, অ্যান্ড আই গট ফ্যাসিনেটেড ইন ক্লিনিক্যাল নিউরোসাইকিয়াট্রি। তারপর আমি রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রিস্ট থেকে এমআরসিপি সাইকিয়াট্রি করি। তারপর আবার ইউনিভার্সিটি বার্মিংহামে গিয়ে আমি আবার ক্লিনিক্যাল নিউরোসাইকিয়াট্রির উপর আবার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি। সো দ্যাটস দ্য একাডেমিক পাথওয়ে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আই বিকেম part of one of the largest private group in United Kingdom. In fact, the largest private group in United Kingdom, called Signet Healthcare, and we are the part of the largest mental health organization in the world, বলে UHS or United Health Service, এবং সেই সার্ভিসটাকে আমি লিড করতাম। And I feel very proud that being a Bangladeshi, I could actually lead and contribute to the service development ইন ইংল্যান্ড। এখন বাংলাদেশে সেটা করতে চাই, সেই জন্য আকিতাকে ডেভেলপ করলাম। সেটাই আমার মনে হয় যে আপনার এই যে ভালো লাগাটি সাইকিয়াট্রির প্রতি, সেটি এখানে ডিসেমিনেট করাটাও একটা আপনার স্বপ্ন রয়েছে, এবং তারই প্রতিফলন হিসেবে আপনি বোধহয় এখানে কাজ করছেন। আমরা একই সঙ্গে জানিয়ে দিচ্ছি দর্শকরা, আপনারা যদি আমাদের মনের বা মানসিক স্বাস্থ্য বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের স্ক্রলে দেখানো নম্বরটি রয়েছে, সেখানে ফোন করে প্রশ্ন করলে আমরা আপনাদের যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব। ডক্টর আশরাফ, যেটা বলছিলাম যে এই যে দুইটি ভিন্ন দেশে, যেমন ইংল্যান্ডে আপনি কাজ করেছেন, ইউকেতে, সেখানকার যে মানুষের যে মনের যে গঠনটি বা তাদের যে চলাফেরা বা তাদের অ্যাম্বিয়েন্টটি, তার সঙ্গে আমাদের দেশের একটি বেসিক কিছু পার্থক্য রয়েছে, বা সোশ্যাল কালচারাল এটি পার্থক্য রয়েছে। তো সেটি কতখানি আপনার কাছে পার্থক্য মনে হয়, নাকি একই রকম মনে হয় যে যখন এসে কাজ করছেন একই সঙ্গে? হ্যাঁ, 3টা জিনিস খুব খেয়াল আমাকে স্ট্রাইক করে। এক নম্বরটা হচ্ছে হলো যে ওনারা সোশ্যাল স্টিগমাটাকে অনেকটাই ইলিমিনেট করতে পেরেছে, এবং আমি যখন ইংল্যান্ডের রুগী দেখি, যখন ওনারা আমাদের ক্লিনিকে আসেন, তারা কিন্তু ভেরি ওয়েল ইনফর্মড। তারা ওই বিষয়ে পড়ালেখা করে, ওই বিষয়টা জেনে আসে। সো ইট বিকেমস ভেরি ইজি টু অ্যাকচুয়ালি দেন
দেন ওয়ার্ক টুগেদার। এবং এখানে একটা হলিস্টিক কেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনি কিন্তু হোয়াট এভার ইউ ডু ইট নিড টু বি পেশেন্ট সেন্টার্ড অ্যান্ড হোয়াট এভার দ্য ওয়ে পেশেন্ট ওয়ান্টস। আমি আপনাকে আমার কাজ অ্যাজ এক্সপার্ট হচ্ছিল অসুখটা ধরে দেওয়া, কিন্তু ট্রিটমেন্টটা হবে হচ্ছে পেশেন্টের ডিসিশনে পার্টিসিপেশনে। এটা একটা জিনিস। 2 নাম্বারটা হচ্ছে হলো যে মানসিক স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তারা অত্যন্ত যত্নশীল। দে নেভার স্ট্রেস দেম সেলফ আউট। তারা নিজেকে আগে ভালোবাসে, নিজের মানসিক স্বাস্থ্যকে ভালোবাসে, নিজেকে ভালো রাখে, তারপর তার ভবিষ্যৎকে গড়ে এবং অন্যের জীবনে কন্ট্রিবিউট করে। কিন্তু আমি নিজেকেও যখন দেখি অথবা বাংলাদেশের মানুষকে যখন দেখি একেবারেই ভিন্ন চিত্র। হ্যাঁ, ভিন্ন চিত্র। আমরা অন্যকে ভালোবাসি, অন্যর জীবনকে গড়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিজে স্ট্রেস হবে, নিজে বার্ন আউট হয়ে যায়। সো এটা কিন্তু একটা দেখা যাচ্ছে যে পরিবারের যে সদস্যটি আছেন উনি দিনের পর দিন স্ট্রেস নিয়ে যাচ্ছেন, প্রকাশও করছেন না বা প্রকাশ করার সুযোগও নেই। এই জায়গাগুলো কিন্তু তাকে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত করে তোলে ফাইন্যান্সিয়ালি। এবং বিকজ উই ক্রিয়েট আওয়ার জার্নি, আমরা কিন্তু জেনারেশন টু জেনারেশন আমরা অটোমেটিক্যালি একটা সাবকনশিয়াস মাইন্ডে চিন্তা করে নেই যে আমরা আগামীর প্রজন্মকে সাপোর্ট করব, তারা আরও বড় হবে, তাকে আরেকটা বাড়ি করে দিব, তাকে একটা গাড়ি করে দিব। কিন্তু আমার অবস্থা কি, আমার মানসিক স্বাস্থ্যের অবস্থা কি? সো উই স্ট্রেস আওয়ার সেলফ আউট। ওয়ান্স ইউ আর আন্ডার স্ট্রেস, দেন অটোমেটিক্যালি আপনার সেই মানসিক স্ট্রেসের কারণে আপনার ফিজিক্যাল আপনার হেলথ কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। মোর ডায়াবেটিস, মোর হাই ব্লাড প্রেশার, মোর কার্ডিয়াক ইনসাল্টস অর ইভেন্টস সেটা হয়, স্ট্রোক, দিস আর ভেরি কমন। টেক দ্য স্ট্রেস আউট অফ ইট উইল বি ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে আপনার 2। 3 নাম্বার যেটা, UK has got one of the best preventive setting. So মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য তারা অনেক ভালো কাজ করে, অ্যান্ড দে হ্যাভ গট পার্টিসিপেশন অফ এভরিথিং। আপনি কোনো এমপ্লয়ারের কাছে কাজ করতে যাবেন, এমপ্লয়ার ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার যে একটা মানুষ তার মেন্টাল হেলথে যদি অ্যাফেক্টেড হয় তাকে কীভাবে সাপোর্ট দিতে হবে। আপনি যদি স্কুলে যান, শিক্ষক জানেন যে বাচ্চাটার মানসিক নিড আছে, তাকে সাপোর্ট দিলে সে কীভাবে ভবিষ্যতে সোসাইটিকে কন্ট্রিবিউশন করবে এবং সেই জায়গায় সাপোর্ট নেটওয়ার্কটা কেমন হবে। আপনি যদি ফ্যামিলি সেটিংয়ে যান, দে হ্যাভ গট এ ভেরি ডেডিকেটেড সোশ্যাল কেয়ার সাপোর্ট, যে জায়গাটায় একটা বাবা মার যদি একটা অটিস্টিক বাচ্চা হয় অথবা ADHD হয়, সেখানে সেই বাবা মা একা না, সমাজও তার পাশে এসে দাঁড়ায়। এই 3টা সেগমেন্টে আমার কাছে মনে হয়েছে। তাহলে এই যে বড় একটি চ্যালেঞ্জ আপনি এখন বর্তমানে নিচ্ছেন, যে একটি সেটিংস থেকে এসে একেবারেই শুরু করা, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের অবস্থানটি এখন কি দেখছেন? মানে আমরা যদি অ্যাজ এ হোল বিচার করি যে একেবারেই কোথায় আছি আমরা? আমি বাংলাদেশে 2014 থেকে খুব অ্যাক্টিভলি কাজ করি, স্পেশালি ইন দ্য মেন্টাল হেলথ ফিল্ড, এবং আমি অত্যন্ত প্রাউড ফিল করি যে জায়গায় বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে। আমি মনে করি আমাদের মতো একটা ছোট্ট দেশে এত মানুষ এবং সেই মানুষদেরকে মানসিকভাবে যত্ন নেওয়ার জন্য যে পরিমাণ এক্সপার্টিস দরকার, সেটা আমাদের নাই। বিয়ন্ড দ্যাট, যে কাজগুলো করা হয়েছে 2014 আর 2025কে যদি আমি দাঁড় করাই, ফেনোমেনাল। আমি মনে করি না এই লিমিটেড রিসোর্স নিয়ে ইংল্যান্ডও সেটা করতে পারতো। সো আমি বাংলাদেশের মেন্টাল হেলথ সেক্টরে আপনি ন্যাশনাল যে ইনস্টিটিউটগুলো যারা কাজ করতেছেন, আমাদের এখানে যারা সাইকিয়াট্রিস্টরা আছেন, দে হ্যাভ ডান এ ফেনোমেনাল জব। এবং আপনি যদি এখানে প্রাতিষ্ঠানিক পার্টিসিপেশনগুলো দেখেন, সেটা বাংলাদেশ আর্মিকে বলতে পারেন, যারা প্রয়াসকে তৈরি করছে এবং অটিজমকে অনেক রুট লেভেল পর্যন্ত নিয়ে গেছে, প্লাস আপনার যে ভলান্টিয়ার NGO যারা কাজ করতেছে। আজকে চিটাগাংয়ে রোহিঙ্গা যারা আসছে, তাদের যে ট্রমা নিয়ে যে কাজগুলো হয়, আমি তো মনে করি দিস ইজ আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড টু বি বাংলাদেশি যে এই পরিমাণ কাজ গত 10 বছরে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের ব্যাপারে এর যত্নটা, এর অ্যাওয়ারনেসটা অনেক বেড়ে গেছে। অ্যাডাল্ট এবং আমাদের যে ওল্ড এজ যারা আছেন, যারা বয়সকালে আছেন, তাদের যত্নটার ব্যাপারে আমাদের একটু কাজ করার জরুরি, এবং আসলে এটাকে ছড়িয়ে দেওয়ার বিষয়, মানে ডিসেন্ট্রালাইজ করার একটি বিষয়টি রয়েছে। এখনো সেটি শহর কেন্দ্রিক সেবা এবং খুব লিমিটেড, বা অনেকে হয়তো অ্যাওয়ারনেসটি বা সচেতনতার জায়গাটিতেও কিন্তু আমরা অনেক খানিকটা পিছিয়ে আছি, যে আসলে কখন, এবং সোশ্যাল যে স্টিগমার কথাটা বললেন, সে জায়গাতেও এখনো পর্যন্ত মানুষ সেটিকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে আমার একটি রোগ রয়েছে বা আমি আসলে যাব, বা সোশ্যালি মানুষ তাকে হেল্প করবে। এই জায়গাটিতে মনে হয় কিছু কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। অ্যাবসলিউটলি, নট অনলি অ্যাট হোম, মানে একটা বাচ্চা যখন তার মানসিক স্বাস্থ্যের কারণে বাসায় ডিস্ট্রেস হয়, বাবা মা কিন্তু জানে না যে তাকে কীভাবে হ্যান্ডেল করবে।
আবার এমন কোনো প্রতিষ্ঠান এখানে নাই যে জায়গাগুলোতে তাকে তার সম্মানকে, তার ডিগনিটিকে মেনটেন করে তার তার যে ডিস্ট্রেস তাকে হেল্প করে। আপনি দেখবেন সেটা আপনার জেনারেল হাসপাতালে হতে পারে, সেটা আপনার মেন্টাল হেলথ সেটিংয়ে হতে পারে। অনেক সময় কিন্তু বেঁধে রাখা হয়, অনেক সময় কিন্তু তাকে মানে একটা মানে বেশ একটা কষ্টদায়ক প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। বাট আপনি যদি ইংল্যান্ডে দেখেন, দি ক্রিয়েটেড ডেভেলপ এ সিস্টেম যে কি করলে আমরা তাদেরকে ডিগনিটিকে মেনটেন করে তাদের মেন্টাল হেলথটাকে আমরা লুক আফটার করতে পারি। সেটা একটা বড় ব্যাপার। আমরা একেবারে যদি মানে ছোট বাসা থেকে যদি শুরু করি, মানে পরিবারের যে মানসিক স্বাস্থ্য, যে পরিবারের সদস্যদের কথা আমি বলছি বিভিন্ন বয়সের, এবং বাচ্চাদের উপরে এই যে ট্রমা বা চাপটি এখন রয়ে যায় যে তাকে খুবই ভালো রেজাল্ট করতে হবে, তাকে একেবারেই এই সোশ্যালি খুবই আপগ্রেডেড হতে হবে, এবং এই চাপটি কিন্তু শুধু বাচ্চাদের উপর না, এটা বাবা মা বা প্যারেন্টসদের উপরেও সেই চাপটি পড়ে যায়, এবং কম্প্যারিজন এবং কম্পেয়ারিং যে বিষয়টি রয়েছে সেই জায়গাটি তাদেরকে মানসিকভাবে অস্থিতিশীল করে তোলে। এই শুরুটার আসলে কেমন হওয়া উচিত, বা সেখানে সোশ্যাল সাপোর্টটি কেমন হওয়া উচিত? এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এবং আমি মনে করি খুবই ভ্যালুয়েবল কোশ্চেন। দেখেন, এটা আমার নিজের জীবনকে দিয়েও বলতে পারি। আমি আমার জীবনকে যখন পর্যবেক্ষণ করতাম তখন আমি দেখতাম যে আসলে আমার বাবা সারাদিনই কাজ করতেছে। সকালবেলা ভোরবেলা বাবাকে একবার দেখি, রাত্রেবেলা ঘুমানোর সময়, ভাত খাওয়ার সময় একবার দেখি, সেটা আমার বাবা। কিন্তু আপনি যদি সাইকোলজিক্যালি দেখেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ধরে নেন ছেলে বাচ্চা, প্রথম 5-6টা বছর আমরা বলি ইডিপাস কমপ্লেক্স। একটা মেল চাইল্ড উইল বি অ্যাট্রাক্টেড টু দ্য অপোজিট সেক্স, তার মার প্রতি তার আকৃষ্টতা থাকে। কিন্তু যখন তার 6 থেকে 12-14 বছর চলে যায়, ইটস অ্যাট্রাকশন টুয়ার্ড সিমিলার সেক্স। ছেলে বাচ্চা মাকে বলে, না, আই হ্যাভ সিন ইউ এনাফ, বাট ইউ আর নট সিমিলার টু মি, আমার মতো তুমি না, আমি তো আমার বাবাকে খুঁজি। কিন্তু ওই বাবাটা কিন্তু নাই, সে তার কাজের মধ্যে ব্যস্ত আছে। তো ওই যে আপনার যে মানে আপনার রোল ট্রানজিশন, এটা থাকে না। 14 বছর পর গিয়ে বলে যে ঠিক আছে, আমি ওর বাবা মাকেও দেখলাম, I want to know who I am. I want to explain to the world that this is me, accept me as a person. So এই জায়গাগুলোতে আমি যখন বাসার কথা চিন্তা করব, আমি একটা মেসেজ আজকে দিতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে সময় দিন, আপনার বাচ্চাকে সময় দিন। I was the group medical director for Signet at a very young age, but I stood down after 4 years because I wanted to contribute to my children. And that's the most precious time. যখন ওরা বড় হয়ে যায়, তখন কিন্তু ওই সময়টা আপনি ইচ্ছা করলেও আর দিতে পারবেন না। এবং ওদের সার্চটা, ওদের ওভারঅল পার্সোনাটা যখন ডেভেলপ হয়ে যায়, তখন কিন্তু আর কন্ট্রিবিউশন করার কিছু নাই, সুযোগ থাকে না একেবারে। এবং এই জায়গাটিতে আসলে আমরা এই যে আপনি ধরুন একটা উইকেন্ডে ফ্যামিলিকে আসলে সময় দেয়া, এবং সবাই কর্মব্যস্ত, সবাই ছুটছে, এবং সবাই ভাবছে যে আমি অনেক করছি পরিবারের জন্য, অনেক কন্ট্রিবিউট করছি, আমাকে তো তাদের জন্যই করছি। এই যে ধারণাটি থেকে, এটি থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? মানে আমি যেটা আরেকটা একই সঙ্গে সিমিলার প্রশ্ন করতে চাই, যে একটা পরিবারের যে আনন্দের একটা এন্টারটেনমেন্ট, বা একটা সবাই মিলে যে একটি আনন্দময় সময় কাটানো, বা এটা কাটানো, এই জায়গাটি খুবই ল্যাপস হয়ে যাচ্ছে, যে আমরা সবাই একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সার্বক্ষণিক সব সময়। এটা আমরা বলি কগনিটিভ শিফট। কগনিটিভ শিফটটা আমাদের মধ্যে নাই। মানে আমরা আমাদের নিজস্ব দৈনন্দিন জীবনের কাজে এত ব্যস্ত, অথবা ইনস্টিটিউশনাল যে ইনফ্লুয়েন্সটা আমাদের উপর, সেটাকে আমরা বাসায় নিয়ে যাই। মনে করি আমি কাজের মধ্যে যে আমার যে সেটিং, আমার যে জুনিয়রদেরকে যেভাবে বলি, আমার বাচ্চাকে যদি আমি বলে দিই, এই তুমি পড়োনি কেন, তোমার এই পড়াটা করো, তোমার রেজাল্ট কেন ভালো হয়নি, তাহলে হয়তো ওভাবেই হবে। বাট it's not like that. It's a different institution. It's a different emotional connection. It's a different way of actually managing that dynamics, inner dynamics. এই জিনিসটা আপনার নিজের হাতে তৈরি করা, আপনার কষ্টের সময় তার আপনার পাশে দাঁড়াবে, আপনার মেন্টাল কানেকশনটা আপনাকে সেখানে কানেক্ট করতে হবে। In a institutional setting, it's all about your command. Here is all about your connections. Right. So that is the main thing that I would actually say, that we have got so much necessity and responsibility যে আমরা কিভাবে আমাদের পরিবারের সঙ্গে কানেক্ট করব। এবং আমাদের আজকের বাচ্চারা কিন্তু গ্লোবাল লেভেলে কম্পিটিশন করছে, they have got a different pressure. Right. We need to sit down with them and to understand what they are going through.
রাদার দেন ব্রিং এ জাজমেন্ট কল। এটা এবং এই যে এখন যে সময়টা হচ্ছে অ্যাডোলেসেন্স যে হেলথ বা তাদের যে এই সময় যে পরিবর্তনগুলো, এবং বেশিরভাগ বাবা মাদের আসলে কমপ্লেন হচ্ছে এই সময় তারা কথা শুনতে চায় না, তারা লিসেন করতে চায় না, তারা তাদের মতো করে তৈরি করতে চায়, এবং তারা অনেকেই আশঙ্কায় থাকেন যে সে আবার মানে তার ডিরেইলড হয়ে যায় কিনা, যে তার যে ট্র্যাক থেকে সরে যায় কিনা। এবং এই নতুন প্রজন্মের সাথে যে প্রজন্মগত যে একটি পার্থক্য রয়েছে, যে তারা সবসময় উদাহরণ হিসেবে দেন আমাদের সময় তো আমরা এরকম করেছি, আমার বাবা মা বললে আমরা পড়াশোনা করেছি, তোমরা কেন করছো না। এই যে পার্থক্যটুকু, গ্যাপটুকু, সেটার সমাধান কিভাবে আসতে পারে? খুবই সুন্দর কোশ্চেন। মানে ইট রিফ্লেক্টস ইউর ইনার ইন্টেলিজেন্স। মানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। খুব সুন্দরভাবে সামারাইজ করার চেষ্টা করতেছি। ইন এ টার্ম কল অ্যাডোলেসেন্ট ব্রেন অপরচুনিটি অ্যান্ড রিস্ক। একটা অ্যাডোলেসেন্ট ব্রেনের যে ওভারঅল যে ক্ষমতা, সেটা ইনফরমেশনকে নেওয়ার, ইনফরমেশনকে সিনথেসাইজ করার এবং তাকে এক্সিকিউশন করার, এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা অ্যাডোলেসেন্ট ব্রেন ইজ 200 টাইমস মোর পাওয়ারফুল দেন অ্যান অ্যাডাল্ট ব্রেন। সো ওই যে বাচ্চাটা, সে বাচ্চাটা কিন্তু আমার চেয়ে একটা শক্তিশালী ব্রেন নিয়ে সে সমাজে ঘোরাফেরা করতেছে, কিন্তু yet he cannot perform like me as a parents or as a teacher or as a, কেন করতে পারতেছে না? কারণ তার ফ্রন্ট পার্ট অফ দ্য ব্রেনটা ইম্যাচিওর। পুরো ব্রেনটাই ডেভেলপ হয়ে আসে, কিন্তু ফ্রন্ট পার্টটা করতে পারে না। অ্যান্ড দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য ব্রেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনি এক্সিকিউটিভ ডিসিশন নেওয়ার জন্য, একটা র্যাশনালাইজ ডিসিশন নেওয়ার জন্য। এটা হয় হচ্ছে বয়স যখন 24 থেকে 25 হয়, তখন আপনি এই ফ্রন্ট পার্ট অফ দ্য ব্রেনটা ম্যাচিওর হয়। তাহলে ওই ব্রেনটা কি ফাংশন? ইট বিকামস ভেরি ইম্পালসিভ। ডিসিশনকে সে একটা অ্যাকশন নেয়, অ্যাকশনের উইদাউট থিঙ্কিং দ্য কনসিকুয়েন্স। আমার কী হবে, আমার একটা বাইক লাগবে বাবা, আমি বাইক নিয়ে এখন ঘুরে বেড়াবো, বাইক না দিলে আমি সুইসাইড করবো। এই আপনি এই যে কথাগুলো, এটা কিন্তু আপনার একটা ইম্পালসিভ টক, ইম্পালসিভ অ্যাকশন। ও চিন্তা করেন তার কনসিকুয়েন্সটা কি। এটাই হচ্ছে এই ফ্রন্ট পার্ট অফ দ্য ব্রেনের ইম্যাচুরিটির কারণে। অ্যান্ড মেক ডিসিশন উইথ ইমোশনস। তখন বাবা মাদের কাছে এই জিনিসটা তখন আপনার ডিফিকাল্ট হয়ে যায়, যাচ্ছে আমি তো ইমোশন নিয়ে ডিসিশনটা দেখতেছি আমার বাচ্চার মধ্যে। 3টা অ্যাডভাইস। 1 নম্বর হচ্ছে হলো যে প্যারেন্টাল যে গাইডেন্স, সেটা আপনাকে দিতে হবে, সেই সময়টা আপনাকে দিতে হবে একদম। অ্যান্ড ইউ নিড টু বি এবল টু গ্র্যাজুয়ালি ইনজেক্ট দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট ইন ইউর চাইল্ড। আপনার বাচ্চার মনের মধ্যে, বাচ্চার ব্যবহারের মধ্যে আপনি কি দিতে চাচ্ছেন, এই প্ল্যানিংটা আপনাকে করতে হবে। যেমন আপনি বিজনেস প্ল্যান করেন, সিমিলারলি আপনাকেও এখানে প্ল্যান করতে হবে যে আচ্ছা আমি আমার বাচ্চার ব্যবহার, বাচ্চার আচরণে কী করতে চাই। আপনি এটা একটা অটোমেটিক প্রসেস না, সে আপনার কাছ থেকে আপনার পার্সোনালিটিকে দেখে, আপনার এনভায়রনমেন্টকে বুঝে সেদিকে কিছু ডিফিউশনের মাধ্যমে সে নিয়ে নিচ্ছে। আপনি আপনার ওয়াইফের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, আপনি আপনার আরেকটা বাচ্চার সঙ্গে যেভাবে ব্যবহার করেন, আপনি একটা মানুষের সঙ্গে যে ব্যবহার করেন, এটা কিন্তু সে অ্যাবজর্ব করতেছে। 1 2 নাম্বারটা হলো আমরা কিন্তু আনকনসিয়াসলি এটা করি যে একটা বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবো, একটা এডুকেশনাল ইনস্টিটিউটে পড়াবো, ভেরি ইম্পর্টেন্ট। সো এনভায়রনমেন্টাল ইফেক্ট, অ্যাডোলেসেন্ট ব্রেন ভেরি ইম্যাচিওর। আপনি যেটা ভালো এনভায়রনমেন্টে দেন, একটা ভালো স্কুলে দেন, সেখানে স্ট্রাকচারটা দ্যাট উইল অ্যালাউ হিম টু ডেভেলপ। এবং ওখানে 2টা পার্ট, 1 নম্বর হচ্ছে শিক্ষক, আরেকটা হচ্ছে তার পিয়ার গ্রুপ হাইলি ইনফ্লুয়েন্স করে বাচ্চাটাকে। আপনি কিন্তু ওভারঅল টাইম স্কেলটা দেখেন, একটা বাচ্চা কিন্তু একটা স্কুলে 5-6 ঘন্টার সময় থাকে, আপনি তার সঙ্গে থাকছেন মাত্র 2 ঘন্টা। সো ওই এনভায়রনমেন্টাল টাইম, ওই এনভায়রনমেন্টাল ইফেক্টটাকে আপনি চিন্তা করে আমি বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের সুন্দরভাবে গড়া, তাদের একটা স্ট্রাকচার থাকা, টিচারদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এবং এটা খেয়াল রাখা যে কোন মানুষগুলোর সঙ্গে আমার বাচ্চা তারা মিশছেন। এটা হচ্ছে 2। 3 নাম্বারটা হচ্ছে হলো যে আগে কিন্তু আমরা দেখেন আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের দাদা দাদি, খালা, মামা, সবার একটা কন্ট্রিবিউশন ছিল আমাদের 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 বড় হওয়ার পিছনে। এখন কিন্তু তারা নাই, তারা আইসোলেটেড। দ্যাটস ওয়াই দে আর লিনিং অন দ্য সোশ্যাল মিডিয়া। এটা আমাদের বুঝতে হবে। তো যখনই সময় পাবেন গ্রামের বাড়িতে নিয়ে যাবেন, আত্মীয় স্বজনকে দেখাবেন, হাঁটতে যাবেন বাইরে, গরিব মানুষটার সঙ্গে পরিচয় করে দিবেন, কীভাবে তার জীবন কাটে, দেখবেন আপনার একটা সুন্দর পরিবর্তন। সন্তানদের মানুষ করতে যে সবাই যে চ্যালেঞ্জগুলো ফেস করে, অনেকেই খেই হারিয়ে ফেলেন একটি পর্যায়ে। এবং এই যে তুলনা, আমি যেটি বলেছি একটু আগে, যে কম্পেয়ারিং অ্যান্ড কম্প্যারিজন, যে ওর বাচ্চা ক্লাসে এই ভালো হচ্ছে, ও এটা করছে, তুমি এটা করছো না, তোমাকে দেওয়া হবে না, এই ধরনের কথাগুলো, ব্লেমিং অ্যান্ড গেমিং, এই জায়গাগুলো আসলে তাদের মানসিক স্বাস্থ্যকে কতখানি ক্ষতিগ্রস্ত করছে? খুবই মানে খুব সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করে। এবং
এটা আমাদের খুব দেখার বিষয় আছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডিফারেন্টভাবে তৈরি করছে, অ্যান্ড সেই মানুষটার কিন্তু তার নিজস্ব কোয়ালিটি আছে এবং সে তার নিজস্ব কিছু প্রতিভা এবং ক্ষমতা আছে সমাজকে দেওয়ার জন্য। আমরা সেই প্রতিভাগুলোকে কিন্তু এক্সপ্লোর করি না। এটাও কিন্তু ইংল্যান্ডের সঙ্গে একটা ডিফারেন্স। বড় ধরনের তারা প্রত্যেকটা মানুষকে একটা মানুষ হিসেবে সম্মান করে অথবা গণ্য করে এবং তার মধ্যে যে প্রতিভাটা আছে সেটাকে আপনার পরিবর্তন করাতে সাহায্য করে, যেটা তার মানসিক স্বাস্থ্যকে কিন্তু সাপোর্ট করে। ইটস এ ভেরি সর্ট অফ কোঅর্ডিনেটেড অ্যাক্ট। কিন্তু আমাদের আসলে আমরা একটা সোসাইটাল যে এক্সপেকটেশন সেটা আমাদের সন্তানের উপর চাপিয়ে দেই। এটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি ভালো মানের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অথবা আপনার হাই অফিসিয়াল হতে হবে, আর্মিতে যেতে হবে। এটা কিন্তু আমাদের সোসাইটাল একটা ডিকটেশন। সেক্ষেত্রে কিন্তু আমরা মনোযোগ দিই না যে আসলে ওই বাচ্চাটার কোয়ালিটি কী এবং সে কোথায় কন্ট্রিবিউট করতে পারে। একটা বাচ্চা যদি ধরে নেন অটিস্টিক হয়ে গেল, অ্যান্ড তার একটা নিজস্ব একটা ন্যাক থাকে যে আমি কম্পিউটারে অনেক ভালো। সো এমন কিন্তু অনেক মানুষ আমি দেখি ইংল্যান্ডে যারা অটিজম অথবা ADHD নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দে আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি খুব ভালোভাবে, কারণ সোসাইটি তাকে সাপোর্ট দিচ্ছে, পরিবারও তাকে সেই প্রসেসটার মধ্যে পার্টিসিপেট করে দিচ্ছে যে আচ্ছা ইট ডাজন্ট ম্যাটার, তুমি যে জায়গাটায় তুমি ভালো, যে জায়গাটায় তোমার মন আছে, তুমি করে এনজয় করছো, বি ইট। তখন তার পারফরমেন্সটা অনেক 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 ইনক্রিজ করে। আর ব্যাপারটা হচ্ছে যে কম্প্যারিজন, যেটা আপনি বললেন যে একজনের সঙ্গে একজনের কম্প্যারিজন করা, এটা আসলে আমি আসলে কখনো বুঝতাম না, কিন্তু এখন আমি আসলে খুব ইন্টারনালাইজ করি যে আসলে এভরি ইন্ডিভিজুয়াল শুড বি ইভ্যালুয়েটেড অ্যান্ড রেসপেক্টেড দ্য ওয়ে দে আর, রাদার দেন কম্পেয়ার করে কিন্তু আসলে পাই না কিছু। মানে আপনি কিন্তু অ্যাচিভ করতে ফলাফল ভালো না, ফলাফল আপনি কিছুই পাবেন না। কারণ হচ্ছে যে হাউ ডাজ ইট মেক সেন্স যে আপনি আরেকজনের পারফরমেন্স নিয়ে, আর জীবন তো একটা পরিক্রমা। আপনি ছোট বয়সে যে পারফরমেন্স করে হয়তো সে একাডেমিক্যালি ভালো করতেছে, ভবিষ্যতে তার জীবন কর্মক্ষেত্রে যে সে একইভাবে ভালো করবে তা কিন্তু না। মানে সেই জায়গাটাই আমার জি, সেটি একেবারেই গুরুত্বপূর্ণ। মানে এই যে সমন্বিত তাদের মধ্যে যে ব্যালেন্স অ্যান্ড চেকটি বিষয়টি, সেটি কিন্তু আসলে খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে এই যে আমাদের ছোটবেলা থেকে যে একটি ধারাবাহিক একটা চিন্তার মধ্যে আমরা ঢুকে যাই যে না একদম সব কিছু ফাস্ট হতে হবে, সব এটা করতে হবে, সেটা করতে হবে, এই যে চাপিয়ে দেয়া, এই বিষয়টা কিন্তু এখন আসলে সব ক্ষেত্রে ভালো হয় না সব ক্ষেত্রে, সেটি বলছিলেন। এবং আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বলেছেন, যার যেটিতে আসলে আগ্রহ এবং যেটা ভালো করতে পারে সেটিকে আসলে নির্যাসটি গ্রহণ করাটাও কিন্তু একটা বড় ধরনের একটা, আমি বলবো যে সাফল্য। অ্যাবসলিউটলি, একজন ক্রিকেট খেলে সারা দেশে নাম করতেছে, সেটি বলছি, দ্যাটস হিজ প্যাশন, দ্যাটস হিজ আইডেন্টিটি, বি ইট। মানে সেটা হওয়া উচিত এবং সেটা কিন্তু তার মানসিক স্বাস্থ্যকে সুরক্ষার জন্য অনেক কন্ট্রিবিউশন করে। আমরা একটু আসলে আরেকটু কর্মক্ষেত্রে চলে যাই, যে আমাদের এই কর্মক্ষেত্রে যে আমাদের মানসিক স্বাস্থ্য, এটি কিন্তু ভীষণভাবে উপেক্ষিত, বিশেষ করে যে কলিগ বা পেয়ার যারা রয়েছেন, এবং অফিসে দেখা যাচ্ছে যে এক ধরনের কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে যান অনেকে, যে একজন ভালো করছেন পেছন থেকে তার নামে বুলিংয়ের শিকার হচ্ছেন, এখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। আমি আসবো সোশ্যাল মিডিয়া নিয়ে, তার আগে এটি বলে নিই যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটিকে আসলে কতখানি গুরুত্ব হিসেবে দেখেন আপনারা, বা কি করা প্রয়োজন এখানে? খুবই ইম্পর্টেন্ট। মানে ইন সিম্পল টার্ম আমরা কর্মক্ষেত্রকে বলি দিস ইজ দ্য সেকেন্ড ফ্যামিলি। সো আপনি একটা ফ্যামিলিকে ছেড়ে আপনি কর্মক্ষেত্রে আপনি আরেকটা ফ্যামিলির কাছে আপনি আসছেন, এবং সেই পরিবারটা এমনই হওয়া উচিত যেন একটা সাপোর্টিভ রোল থাকে আপনার সামনের দিনগুলোকে ভালো রাখা, অথবা আপনার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের যত্ন করা। এবং এখানে যেটা আপনি যত করবেন তত কিন্তু আপনি সেই ইনস্টিটিউশনে তত ভালো হবে, আউটকামটা তত ভালো হবে। এবং সেক্ষেত্রে আপনি কমন যেটা স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করা, এবং সেই জায়গাটায় একজন কর্মীর যে দায়িত্বটা, সেই দায়িত্বটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়া। আমরা কিন্তু বাংলাদেশে কাজ করে দেখলাম রোল মানে ডেফিনেশন অর ডিফাইনিং দ্য রোল কিন্তু থাকে না। মানে একই মানুষ বিভিন্ন জায়গায় মাল্টিটাস্কিং করতেছেন, যার ফলে হয় কি আপনি না এটা আউটকামের মধ্যে নিয়ে আসতে পারতেছেন, না ওনাকে একটা শান্তির মতো জায়গায় আপনি কাজ দিতে পারতেছেন। সো সেখানে স্ট্রেস ম্যানেজমেন্টটা একটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনাকে একটা টাস্ক থেকে আরেকটা জায়গায় যেতে হয়। 2 নম্বরটা হচ্ছে যে
মানুষের লাইফে কিন্তু আমরা একটা সোশ্যাল, মানুষ একজন সামাজিক জীব, সেখানে তার জীবনে কিন্তু দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ওই দুঃখ কষ্টের সময় তার পাশে দাঁড়ানো। আজকে যদি আমার কর্মী যদি বাবা মাকে হারায় অথবা তার আপনজনকে হারায়, সে একটা ডিপ্রেসিভ ফেজের মধ্যে যেতে পারে, ওই সময় তাকে সাপোর্ট দেওয়া। জি। কারণ ওই সময় যদি আপনি তাকে জাজ করেন যে সে ঠিকমতো কাজ করতেছে না, কাজ করতে পারতেছে না, তখন কিন্তু তার পারফরমেন্সটা আরও ডাউন হয়ে যাবে। সো তার পাশে যদি আপনি দাঁড়ান, রিকভারি সুন্দর, আউটকাম সুন্দর, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। একটা প্রতিষ্ঠানে যদি এমন একটা প্রসেস থাকে যেখানে মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেসটা হয়, কারণ মানসিক রোগের ব্যাপারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা তো আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, এখানে এর কোনো বাহ্যিক কোনো রূপ নাই। সো যদি আপনি অ্যাওয়ারনেসটা ডেভেলপমেন্ট করেন, তখন কিন্তু একটা ব্রেনকে আপনি প্রভোক করতেছেন যে এই প্রবলেমটা তোমার আছে কি না। তখন কিন্তু মানুষ দে ফিল ভেরি কমফোর্টেবল টু টক অ্যাবাউট ইট, কারণ মানসিক স্বাস্থ্যের এটাই ব্যাপার যে সে ব্যাপারে মানুষ কথা বলতে চান না, সে ব্যাপারে মানুষ খুব সহজে অন্যের কাছে তার ইনার ভেন্টিলেশনগুলো করতে পারেন না। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর যেটা, আপনি যদি সুইসাইড পার্সপেক্টিভ আসেন। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে তারপর আমরা আলোচনায় ফিরছি। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাহিদ বলছিলাম নীলফামারী থেকে। জি, বলুন। প্যানিক অ্যাটাক কি কোনোভাবে কোনো মানসিক রোগ বা মনের দুর্বলতা, যদি হয়ে থাকে তাহলে করণীয় কি আমাদের? জি, ডাক্তার আশরাফ শুনেছেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। খুবই সুন্দর প্রশ্ন। এবং প্যানিক অ্যাটাক একটি মানসিক রোগ, এটা আমাদের ফর্ম অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। খুব সহজে আপনি একটু বোঝাই, এটা বললে আপনি বোঝাটা খুব জরুরি যে আমাদের ব্রেন প্রতিনিয়ত আমরা যে সিচুয়েশনে থাকি, সেই সিচুয়েশনটাকে সে ব্রেনটা স্ক্যান করে এবং চিন্তা করে যে আসলে এই সিচুয়েশনে আমি যুক্ত হব নাকি এখানে দূরে সরে আসবো। মানে এটা ডিপেন্ড করে হচ্ছিল যে ওইটার ওভারঅল যে রিস্ক আছে, সেই রিস্কটাকে ব্রেন ইভ্যালুয়েট করে। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে ব্রেন সেই জাজমেন্টটা আনতে আপনার দ্যার ইজ এ ল্যাপস। সেই জন্য আপনি প্যানিক অ্যাটাকে যেটা হয়, সাডেনলি মানুষ ফিল করে যে ওভারওয়েলমিং অ্যাংজাইটি, খুব অ্যাংজাইটি ফিল করে যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতেছে, হাত পা নাম হয়ে যাচ্ছে এবং সে ফিল করে যে আমি এখন মরে যাব। এবং যে সিচুয়েশনে থাকে, এটা হতে পারে লিফটে, এটা হতে পারে কোনো ক্রাউডেড জায়গায় যেখানে অনেক লোক আছে, সেখান থেকে স্কেপ রুট খোঁজে, সেখান থেকে বের হয়ে আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেসেজ আপনার দ্বারা আমি মানুষকে দিতে চাই, এটা কিন্তু খুব আনকমন না, এটা অনেক মানুষই এটাকে ভোগে এবং ইটস এ ট্রিটেবল ইলনেস। এবং সাইকোলজিক্যাল ইন্টারভেনশনটাই হচ্ছিল এটার একটা মেইন ট্রিটমেন্ট। এবং সেই ট্রিটমেন্টটা হচ্ছিল যে আপনি ওই হাইটেন্ড অ্যাংজাইটিতে কীভাবে নিজেকে আপনার কাম রাখা যায়, এবং ওভারঅল যে সিচুয়েশনগুলোতে প্যানিক অ্যাটাকগুলো হয়, সেখানে গ্র্যাজুয়ালি আমরা বলি ডিসেন্সিটাইজেশন, ওই জায়গাগুলোতে আমরা কীভাবে গ্র্যাজুয়ালি আমরা আপনার যে ওভারওয়েলমিং অ্যাংজাইটিটা আছে সেটা কমানো যায়। যদি কোনো ক্ষেত্রে এটা বেশি হয়, তাহলে কিন্তু মেডিকেশনে যেতে হবে। আমরা আসলে আলোচনা করছিলাম যে এই পারিবারিক যে কর্মক্ষেত্রে যে কাজগুলো আমরা করছি, আমরা কিন্তু বললাম যে আসলে ওভারঅল কমন যে স্ট্রেস ফ্যাক্টরগুলো আছে তাকে ম্যানেজ করতে সাহায্য করা বাই রোল ডেফিনেশন। 2 নাম্বারটা হচ্ছিল একটা মানুষ যখন তার বিভিন্ন ডিফিকাল্ট ফেজের মধ্যে তার পাশে দাঁড়ানো। 3 নাম্বারটা হচ্ছিল ওভারঅল প্রিভেন্টিভ অ্যাওয়ারনেস কাজগুলো করা। 4 নাম্বারটা হচ্ছিল যে রিস্ক মিনিমাইজেশন। মানুষ কিন্তু আসলে তার জীবনে, সেটা আপনি খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে যখন যায়, মানুষ যখন তার লাইফের এক্সট্রিম ডিসিশনগুলো নেয়, আপনি দেখবেন যে এখন কিন্তু সুইসাইডের হার আমাদের সমাজে অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যখন সুইসাইড করে, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ, সে কিন্তু তার সুইসাইডের আগে কাউকে না কাউকে বলে, কাউকে একটা সিক হেল্প করে। বিকজ সেক্ষেত্রে যদি এমন একটা প্রসেস থাকে যেখানে আমরা মানুষকে সাপোর্ট করি, যে একটা প্ল্যাটফর্ম রাখি যেখানে মানুষ তার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, তার মনের যে ডিফিকাল্টিসগুলো সেখানে শোনার একটা ব্যবস্থা থাকে। এখন কিন্তু বাংলাদেশে আমি দেখলাম স্কুল
ইউনিভার্সিটি অনেক ভালো ভালো ইনস্টিটিউশনে তার কিন্তু একটা সাইকোলজিক্যাল উইং লাগতেছে, ফ্যান্টাস্টিক। এটা আসলে খুব জরুরি এবং এই বিশেষ করে স্কুল, কলেজ এবং মেডিকেল কলেজ এসব জায়গাতে আত্মহত্যা প্রবণতাটি বেশি কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই জায়গাটিতে কিন্তু ইন্টারভেনশনটি আরও বেশি জরুরি। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আরও আলোচনায় আমরা যাব। আপনাদেরকে ধন্যবাদ, আর চ্যানেল 24-কে অনেক ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম, বিশেষ করে মানসিক স্বাস্থ্য, যেটি পরিবার থেকে যে মানসিক স্বাস্থ্যটির সূচনা, একেবারে কনিষ্ঠ সদস্য থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য পর্যন্ত এই যে খেয়াল রাখার বিষয়টি, একজন আরেকজনের প্রতি সহমর্মী হবার এবং একই সঙ্গে তার যে যদি কোনো পরিবর্তনটি হয় সেই পরিবর্তনটিকে উল্লেখ করে যথাযথভাবে সেটিকে চিকিৎসা করার, সেটিকে আসলে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সবাই মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।